হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মুভিজ মেনিয়াতে তোমাদেরকে স্বাগতম। আচ্ছা, মনে করো তুমি একজন সিনেমার নায়ক। তুমি তোমার পরিবারকে সবসময় খুশি রাখতে চাও, কিন্তু তোমার নিজেরই ছেলে তোমাকে যদি রেসপেক্ট না করে, তোমাকে এভাবে বলে যে তুমি কোনো পরিশ্রমই করো না, তোমার কোনো দামই নেই, তুমি তো নকল হিরো, তাহলে তোমার কেমন লাগবে? আর হঠাৎই একদিন অন্য দুনিয়া থেকে কিছু কার্টুন এসে যদি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং সেই কার্টুনদেরকে তাদের অত্যাচারী রাজার হাত থেকে রক্ষা করার দায়িত্ব তোমার উপর পড়ে, আর এভাবেই যদি তুমি নিজেকে বাস্তবে একজন সুপার হিরো হিসেবে প্রমাণ করার সুযোগ পেয়ে যাও, তাহলে কেমন হবে? আসলে একজন সুপার হিরো তো সেই যে অন্যের বিপদ দেখলে নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করে যায় এবং শত বাধা সত্ত্বেও তার পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। তো চলো আজকে তোমাদের এমনই একটি মুভির গল্প শোনাবো, যেখানে আমরা দেখব কিভাবে একজন সিনেমার নায়ক বাস্তবেই সবার কাছে সুপার হিরো হয়ে ওঠে। তো শুরুতে আমরা দেখতে পাই একটা অ্যাকশন মুভির সেটে জমজমাট শুটিংয়ের দৃশ্য। শুটিংয়ের ফাঁকে আমাদের সুপার হিরো আদিত্যা কিছু বাচ্চাদেরকে অটোগ্রাফ দিচ্ছিল এবং এদিকে তার ওয়াইফ প্রিয়া বারবার তাকে ফোন দিচ্ছিল যে সে কখন আসবে। মূলত আদিত্যর ছেলে কবির একটা স্পোর্টস প্রোগ্রামে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। দৌড় প্রতিযোগিতা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং কবির বারবার বলছিল বাবা কখন আসবে, বাবা কখন আসবে, কিন্তু তারপরও আদিত্য আসতে পারলো না, কারণ তার সেটে খুব লেট হয়ে গিয়েছিল। তো দৌড় প্রতিযোগিতায় কবির হেরে গিয়েছিল এবং কবিরের হেরে যাওয়াটা খুব স্বাভাবিকই ছিল, এটা আমরা পরে বুঝতে পারলাম। যখন আদিত্য বাসায় আসলো তখন তার মেয়ে রাইমা বলছিল, বাবা তোমার জন্যই তো ভাইয়া রেসে হেরে গেল, কিন্তু এটা তো আদিত্য মানতে নারাজ। আদিত্য হেসে হেসে বলছে, না ও তো ঠিকমতো প্র্যাকটিসই করে নাই, তাই রেসে হেরে গেছে। এবং এরই মাঝে ঘটে যায় একটা আনএক্সপেক্টেড ঘটনা। হঠাৎ কবির খেপে গিয়ে বলে, বাবা তুমি তো ফেক হিরো, তুমি কিসের নায়ক? তোমার স্টান্ট তো ডুপ্লিকেট ম্যান করে, তুমি তো কোনো পরিশ্রমই করো না। এতে তার ওয়াইফ প্রিয়া রেগে গিয়ে কবিরকে বলে, বাবাকে সরি বলো, কিন্তু কবির বাবাকে কোনোভাবেই সরি বলে না। এরপর প্রিয়ার কাছে আফসোস করে আদিত্য বলতে থাকে, আমি আসলেই বাস্তবের হিরো হতে চাই, এমন কিছু করতে চাই যাতে বাচ্চারা দেখে বলে তার বাবা আসলেই বাস্তব জগতে হিরো হতে পেরেছে। তারপরে মুভির সিন শিফট হয় সেই কার্টুনের জগতে। তাদের নাম হচ্ছে দেবটুনস। তো দেবটুনসদের প্রধান ছিল জ্ঞানদেব। জ্ঞানদেব খুবই আফসোস করে বলছিল, আমরা তো আবার টুনাসুরদের কাছে হেরে গেলাম। এবং এখানে কিছু চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেমন সুপারকুল বলি, ইন্সপেক্টর পান্ডু, বিগ বেন, বাপ্পি লাহিড়ির মতো গান গায় গাপ্পি, সে সবসময় খালি গানই গায়। এবং হটচিক লাভিনাও ছিল, প্রফেসর হোমি ছিল। তো এরপরে জ্ঞানদেব বলে, আমাদেরকে কিছু করা দরকার, এই টুনাসুরদেরকে যেভাবেই হোক হারাতেই হবে। তো এর ফাঁকে বলি বলে ওঠে, আমি একজন সুপার হিরোকে চিনি, যার নাম হচ্ছে আদিত্য কুমার। এই আদিত্য কুমারই পারবে টুনাসুরদেরকে হারাতে। তো আদিত্য কুমারের ছবি কম্পিউটারে বের করলো সুপারকুল বলি। আদিত্যের ছবি দেখে গাপ্পি, পান্ডু, প্রফেসর, বিগ বেন সবাই তো হুমড়ি খেয়ে পড়লো এবং হটচিক লাভিনা রীতিমতো আদিত্যের প্রেমে পড়ে গেল। তারা আদিত্যের সাথে দেখা করার জন্য তার ম্যানেজারকে ফোন দেয়। ম্যানেজার জানায় আদিত্যের শিডিউল পেতে তো অনেক লেট হয়ে যাবে, তাই তারা প্ল্যান করে আদিত্যকে যেভাবেই হোক কিডন্যাপ করবে। গাপ্পি এবং পান্ডু মিলে আদিত্যের সেটে চলে যায়। আদিত্যকে একটি মুভিতে সাইন করানোর কথা বলে আদিত্যকে শুটিং এর ফাঁকে ডেকে নিয়ে আদিত্যের মুখে গাপ্পি এবং পান্ডু মিলে ম্যাজিক স্প্রে মারে এবং এভাবে কিডন্যাপ করে গাপ্পি এবং পান্ডু মিলে আদিত্যকে টুনপুরে নিয়ে চলে আসে। এখন এটা তো রীতিমতো ব্রেকিং নিউজ হয়ে যায় যে একটা শুটিং সেটের মাঝে এতগুলো লোকের ভিতরে কিভাবে একজন এত বড় সুপারস্টার কিডন্যাপ হয়ে গেল। থানায় পুলিশ কমিশনার আদিত্যর ওয়াইফ প্রিয়াকে আশ্বস্ত করে যে তারা খুবই তাড়াতাড়ি আদিত্যকে খুঁজে বের করবে, কিন্তু এগুলো কথায় আশ্বস্ত না হতে পেরে আদিত্যর ওয়াইফ খুবই চিন্তায় পড়ে যায়। এদিকে তো আদিত্যকে পেয়ে লাভিনা, বিগ বেন, বলি মহা খুশি। আদিত্য হঠাৎই জ্ঞান ফিরে দেখে বিগ বেন, হটচিক লাভিনা তাকে আদর করছে, আর প্রফেসর হোমি তো রীতিমতো তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দিয়েছে। আদিত্য তার চারপাশে দেখে খালি কার্টুন আর কার্টুন। এগুলো দেখে তো কিছুক্ষণের মধ্যে আদিত্য আবার জ্ঞান হারিয়ে ফেললো। অন্যদিকে ইনভেস্টিগেশনের দায়িত্বে থাকা পুলিশ অর্থাৎ ডিসিপি কিটকিটে শুটিং স্পটে গিয়ে এভিডেন্স গুলো কালেক্ট করতে থাকে যে কিভাবে এতগুলো লোকজনের মাঝে সুপারস্টার উধাও হয়ে গেল। তো
তো এবার আদিত্য বুঝতে পারে যে সে টুনপুরে চলে এসেছে এবং টুনাসুরদেরকে হত্যা করার জন্যই বলিরা তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। বলি বলতে থাকে তুমি আমাদের এই টুনকে রক্ষা করতে পারবে, কিন্তু আদিত্য কান্নাকাটি করে। আদিত্য সেখান থেকে পালানোর চেষ্টা করলে টুনপুরের রাস্তায় তুলকালাম কাণ্ড বেঁধে যায়, কিন্তু কোনোভাবে সে পালাতে পারে না এবং দেবটুনদের কাছে আবার সে ফিরে চলে আসে। আদিত্য ফিরে এসে বলি, গাপ্পি, পান্ডু এদেরকে বোঝাতে থাকে যে সে তো ফিল্মের হিরো, তার দ্বারা এসব মারামারি করা সম্ভব নয়, তার স্টান্ট তো ডুপ্লিকেট ম্যান করে, এগুলো শুধু ফিল্মেই হয়, বাস্তবে এগুলো সম্ভব না। এতে তারা সবাই মনে করে যে তারা তো ভুল লোককে তুলে নিয়ে চলে এসেছে। তবে জ্ঞানদেব হাল ছাড়েন না, তিনি আদিত্যকে অনুরোধ করে আদিত্য যেন তাদেরকে সাহায্য করে এবং টুনাসুরদের সাথে দেবটুনদের শত্রুতার কাহিনী আদিত্যকে শোনাতে থাকে। টুনপুরে একসময় কোনো কিছুরই কমতি ছিল না। তখন টুনপুরের রাজা ছিলেন টুনেশ্বর মহারাজ। টুনেশ্বর মহারাজের সময় টুনপুরের মানুষজন অনেক সুখে শান্তিতে বসবাস করত, অনেক আনন্দে দিন কাটাতো। তিনি ছিলেন অত্যন্ত প্রজাদরদী একজন রাজা। তার অধীনে টুনপুরের জনগণ স্বাধীনভাবে চলাফেরা করতে পারত। কিন্তু হঠাৎই একদিন রাজার সেনাপতি জাগারু ক্ষমতার লোভে তাকেই বন্দী বানিয়ে ফেলে এবং নিজেই রাজা বনে যায়, যার ফলে সেদিনের পর থেকে টুনপুরের জনগণের ওপর দুঃখ কষ্ট নেমে আসে। এগুলো শুনে আদিত্য টুনপুরের মানুষজনকে বাঁচানোর জন্য এবং দেবটুনদের সহযোগিতা করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে জানিয়ে দেয় যে দাদাগিরি দিয়ে নয়, সে টুনাসুরদের বুদ্ধি দিয়ে পরাজিত করবে, অর্থাৎ গান্ধীগিরি দিয়ে পরাজিত করবে। গান্ধীগিরি অর্থ হলো অহিংসতা এবং শান্তির মাধ্যমে লড়াই করা। আদিত্যের মুখে এরকম সাহসী কথা শুনে লাভিনা তার সাথে ফ্লার্ট করা শুরু করলো এবং মিষ্টি মিষ্টি কথা বলছিল। যাক, এগুলো রোমান্টিক সিনের পরে আমরা দেখতে পাই কবির এবং রাইমা ঝগড়া করছিল। কবিরকে রাইমা বলছিল তোমার জন্যই তো বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এর মাঝে প্রিয়া চলে আসলো। কবির প্রিয়াকে বলছিল যে বাবাকে আমি খুব মিস করছি মা, আই এম সরি। প্রিয়া তাদেরকে সান্ত্বনা দিতে থাকে এবং তাদেরকে বুঝিয়ে বলে তারা তাদের বাবাকে খুবই তাড়াতাড়ি খুঁজে বের করবে। এরপরেই একটি নতুন সকাল, একটি নতুন সূর্যোদয়ের পরেই দেবটুনসরা আদিত্যকে প্রস্তুত করতে থাকে যে জাগারুর বিপক্ষে লড়াই করতে হবে। জাগারুর বিপক্ষে লড়াই করার জন্য আদিত্যকে একটি অনুপ্রেরণামূলক গান গেয়ে শোনায় আমাদের জ্ঞানদেব। জ্ঞানদেবের গানের লাইনগুলো ছিল এরকম, তুমি জিতবে এটাই আমাদের বিশ্বাস, তুমিই আমাদের হিরো, তোমার মতো দুনিয়াতে আর কেউ নেই। এভাবেই গানটি চলতে থাকে। আদিত্য দেবটুনসদের নিয়ে জাগারুর মহলের দিকে এগোতে থাকে। এটা দেখে সারা টুনপুরের জনগণ রাস্তায় নেমে আসে তাদেরকে উৎসাহ দিতে। যেন মনে হচ্ছিল যে আদিত্য ঘোড়ার পিঠে চড়ে একজন দেবতা রূপে টুনপুরের মানুষজনকে রক্ষা করার জন্য চলে এসেছে। দেবটুনস এবং আদিত্য জাগারুর মহলের সামনে গেলেই দেখতে পায় অনেকগুলো চেলা চামুন্ডা মহল পাহারা দিচ্ছিল। মহলের সামনে গিয়ে চেলা চামুন্ডাদেরকে আদিত্য শান্তির কথা শোনাতে গেলেই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দেয়। হঠাৎই মহলের ভেতর থেকে জাগারুর প্রেমিকা মনিকা বের হয়ে আসে। সে আবার আদিত্যকে দেখে খুবই ইমপ্রেসড হয়ে যায়, কিন্তু আদিত্য যখনই বলে টুনেশ্বর মহারাজকে ছেড়ে দিতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করে সবাইকে শান্তি ও শৃঙ্খলার সাথে বসবাস করার জন্য আদিত্য আহ্বান করলেই মনিকা তো তেলে বেগুনে জ্বলে ওঠে এবং চেলা চামুন্ডাদেরকে বলে দেবটুনস এবং আদিত্যের উপরে অ্যাটাক করতে। তারপর মহলের ভেতর থেকে একজন বেরিয়ে এসে ট্যাঙ্ক থেকে বোমা গোলা বারুদ নিক্ষেপ করতে থাকে আদিত্য এবং দেবটুনসদের উপর। আদিত্যরা কোনো রাস্তা না পেয়ে সেখান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায়। কি করবে সবাই বেচারা, আহা। তো ভালোই মারটার খেয়ে জাগারুর মহল থেকে ফিরে এসে দেখা যায় আদিত্য ভালোই চোট পেয়েছিল। আদিত্যের সবাইকে বলে আমাকে দিয়ে কিছু হবে না, আমি এখান থেকে চলে যাব। এটা শুনে বলি বলে ওঠে না, তুমি আমার সুপার হিরো, তুমি এখান থেকে কোথাও যাবে না। সবাই আদিত্যকে নিয়ে খুব রাগারাগি করছিল, এক একজন এক এক রকম কথা বলছিল। একজন বলছিল আদিত্য তো আসলেই ফেক হিরো, তাকে দিয়ে কিছু হবে না। আদিত্যকে নিয়ে এসে তাদের তো প্রবলেম আরো বেড়ে গেল। আদিত্য বলিকে সরি বলে চলে যেতে লাগলেই বলি রেগে গিয়ে বলে তুমি আসলেই ফেক হিরো, সবাই ঠিকই বলে। এটা শুনে যেন আদিত্যের মাথায় বাজ পড়ল, কারণ কবিরও এই একই কথাই আদিত্যকে বলেছিল
যে বাবা তুমি তো ফেক হিরো, তুমি কোনো পরিশ্রমই করো না, তোমার স্টান্ট তো ডুপ্লিকেট ম্যান করে। এগুলো কথাই বারবার বারবার আদিত্যর কানে বেজে উঠছিল। বলির মুখেও এই একই কথা শোনার পরে আদিত্য দেখলো বলি হাউ মাউ করে কাঁদছে। তাই আদিত্য তাদেরকে প্রমিস করলো যে সে টুনপুর ছেড়ে কোথাও যাবে না যতক্ষণ না পর্যন্ত সে টুনাসুরদেরকে পরাজিত করতে পারছে। আদিত্যের ছেলে কবি পুলিশের এভিডেন্স বক্সে গাপ্পির লকেটটা আগে দেখেছিল এবং সে আন্দাজ করেছিল হয়তোবা তার বাবা টুনপুরে রয়েছে। তাই সে টুনপুরের চ্যাট রুমে একটা SMS পাঠিয়ে দেয় এবং সেটা দেখে বলি লাইভে ওয়েব ক্যামটা চালু করে দেয়। অনেকদিন পর আদিত্যকে দেখে প্রিয়া, কবির এবং রাইমা সবাই খুব খুশি হয়ে যায়। প্রিয়াকে আদিত্য বলে আমি খুব ভালোই আছি, আমি খুব তাড়াতাড়ি বাসায় ফিরবো, কিন্তু টুনাসুরদেরকে আগে পরাজিত করব। এটা শুনে প্রিয়া ভেবাচেকে খেয়ে যায়। প্রিয়া কিছুই বুঝতে পারে না, কিন্তু কবির এবং রাইমা সবই বুঝতে পারে, কারণ তারা দেবটুন এবং টুনাসুরদের গেম খেলতো, অর্থাৎ টুনপুরের সম্বন্ধে তারা সবই জানতো। দেবটুনসরা ছিল আদিত্যের ছেলে কবির এবং মেয়ে রাইমার ফেভারিট কার্টুন। তো যাই হোক, এরপরে আদিত্য জ্ঞানদেবের কাছে পরামর্শ চাইলো যে কিভাবে সে জাগারুকে পরাজিত করতে পারবে। জ্ঞানদেব বলে একটা উপায় আছে যার মাধ্যমে কার্টুনদেরকে ধ্বংস করা যায়। আর এটা শুনে গাপ্পি, পান্ডু এবং আরো যেগুলো কার্টুন ছিল সেগুলো রুমের ভিতর ঢুকে দরজার পিছে লুকিয়ে যায়, কারণ তাদের ভয় হচ্ছিল যে কখন জানি না আকাশটা কেঁপে ওঠে, কারণ এটা ছিল খুবই ভয়ঙ্কর। আদিত্য জানতে চাইলো যে কি সেই উপায়। এই কথার উত্তরে জ্ঞানদেব বলল একজন আছে, তার নাম হচ্ছে রবদূত। রবদূতের কাছেই ছিল টুনাস্ট্রা এবং এই টুনাস্ট্রা দিয়েই সে জাগারুকে পরাজিত করতে পারে। আদিত্য বলল এই রবদূতকে কোথায় পাওয়া যাবে। বলি বলল যে এই রবদূতকে পাওয়ার জন্য তাকে একটা মন্ত্র করতে হবে, কিন্তু সেই মন্ত্রটা টুনেশ্বর মহারাজ ছাড়া কেউই জানে না। দেবটুনসদের মধ্যে একজন জাসুস থাকে যে মহলে গিয়ে জাগারু চেলাচামুন্ডাদের প্রধান বকবকাসুরকে বলে দেয় যে কোনো সময় আদিত্যরা চলে আসবে এবং টুনেশ্বর মহারাজকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। এটা শুনে তো বকবকাসুর অত্যন্ত রেগে যায় এবং সে তার সব চেলাচামুন্ডাদেরকে প্রস্তুত করতে থাকে যে যে কোনো সময় আদিত্যরা চলে আসলে তাদেরকে অতর্কিত আক্রমণ করতে হবে। বকবকাসুর ছিল মাতাল এবং বদমাইশ একটা লোক। যাই হোক, এদিকে আদিত্য এবং দেবটুনস রাতের বেলা চুপি চুপি চলে এসেছিল মহলের সামনে এবং আস্তে আস্তে পা টিপে মহলের ভিতরে ঢুকে টুনেশ্বর মহারাজকে ছাড়িয়ে নিতেই যাবে, তখনই ঘাপটি মেরে থাকা বকবকাসুর, গাঞ্জাসুর, চিনোমোটো এবং বাকি সব খারাপ কার্টুনগুলো মিলে অতর্কিত আক্রমণ করে বসে আদিত্য এবং দেবটুনসদের উপরে। দেবটুনসরা তো হিমশিম খেয়ে যায় এবং আদিত্য টুনগান নিয়ে মারামারি করতে যাবেই, তখন টুনগানটা কোনোভাবেই কাজ করছিল না। দেবটুনসরা সংখ্যায় কম ছিল এবং আদিত্য এটা দেখতে পেয়ে টুনাসুরদের মধ্যে একটা খারাপ কার্টুনকে ধরে নিয়ে লাঠির মতো বানিয়ে সবাইকে আচ্ছা তাকে পেটান। দেবটুনসরা এরপরে টুনেশ্বর মহারাজকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সময় আদিত্য একটু ভাব নেওয়া শুরু করলো। বলল বকবকাসুর বলে দিও কে এসেছিল, কে এসেছিল। আদিত্য সুপার হিরো এসেছিল, জাগারুকে বলে দিও। এটা বলে আদিত্যরা চলেই আসছিল, আর তখনই প্রফেসর হমির তৈরি করা ওই যে টুনগানটা যেটা কাজ করছিল না সেটা হঠাৎই বকবকাসুর টিপ দিয়ে ফেলে এবং সেটা কাজ করে বসে। সেটা থেকে একটা চুইংগামের মতো তরল পদার্থ যে আটকে যাচ্ছিল দেবটুনসদের গায়ের মধ্যে এবং কিছু দেবটুনস সেখানে আটকে যায়। তো যাই হোক, তারপরে কোনো মতে আদিত্য এবং বাকি দেবটুনসরা মিলে টুনেশ্বর মহারাজকে নিয়ে চলে আসলো জ্ঞানদেবের কাছে। টুনেশ্বর মহারাজের জ্ঞান ফিরে আসলে তিনি আদিত্যকে ধন্যবাদ জানান এবং আদিত্যকে সেই মন্ত্রটা বলে দেন যেই মন্ত্র পড়লে রবদূত আকাশ থেকে নেমে আসবে, কিন্তু শর্ত হচ্ছে মন্ত্রটা না থেমে 5 বার পড়তে হবে, না ছাড়া রবদূত আসবে না। আদিত্য মন্ত্রটা না থেমে 5 বার পড়লো এবং হঠাৎ আকাশ থেকে ভয়ঙ্কর রূপে নেমে আসলো রবদূত। রবদূত মাটিতে নেমে এসেই আদিত্যকে তার টুনাস্ত্র দিয়ে আঘাত করলো, কিন্তু আদিত্যের কিছু হলো না, কারণ সে তো কার্টুন না, সে তো আস্ত একটা মানুষ। আদিত্যের কাছে এসে আদিত্যকে দেখা মাত্রই রবদূতের চোখ তো ছানা বড়া হয়ে গেল। সে বলে উঠলো এই তো, এটাই তো আমার সুপার হিরো। কারণ রবদূত ছিল আদিত্যের বড় একজন ফ্যান। আদিত্যকে দেখে তো সে রীতিমতো লাফালাফি শুরু করতে থাকলো, পাগলের মতো নাচানাচি শুরু করলো এবং একটা মজার গান গেয়ে শোনালো আদিত্যকে। সে বোঝাতে চেয়েছিল যে সে আদিত্যের কত বড় ফ্যান, কিন্তু আদিত্যও কম যায় না। আদিত্য কথার ছলে বলে রবদূতকে পটিয়ে ফেলে এবং রবদূতকে বন্ধু হওয়ার অফার দিয়ে শেষ পর্যন্ত তার কাছ থেকে টুনাস্ট্রটি নিয়ে নেয়
এখানেই ছিল ছোট্ট একটা সমস্যা। রাবদূত আদিত্যকে বলল, টুনাস্টারটি তুমি শুধু একবারই চালাতে পারবে, কারণ টুনাস্টারটি চার্জ করতে হবে এবং চার্জার আমি নিজে। এরপর ওই জাসুসটা আবার চলে আসলো জাগারুর কাছে খবর দিতে, কিন্তু জাগারু আগে থেকেই সব জানত। জাগারু মনিকাকে নিয়ে গেম খেলছিল আর বলছিল, এবার আমি এমন একটা গেম খেলবো যাতে আদিত্যা নিজেই আমাকে এসে টুনাস্টারটি দিয়ে যাবে। আদিত্যা টুনাস্টারটি নিয়ে চলে আসে জাগারু মহলের সামনে এবং এসে বারবার বলতে থাকে, কোথায় আছিস জাগারু, বের হ, কোথায় আছিস, আমি চলে এসেছি, আজকে তোর শেষ দিন। তো রীতিমতো জাগারু চেলা চামুন্ডাগুলো চলে আসে এবং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। এরপরেই জাগারু বের হয়ে আসে মহলের বাইরে। এই প্রথম জাগারুর সাথে আদিত্যার ফেস টু ফেস দেখা হয়। জাগারু আদিত্যাকে ওয়েলকাম করে, কিন্তু এখানে ছিল মুভির আসল টুইস্ট। জাগারু ফেক এসএমএস দিয়ে কবির, রাইমা এবং প্রিয়াকে কিডন্যাপ করে ফেলে। ছবিতে আদিত্যা তার পুরো পরিবারকে বন্দী অবস্থায় দেখতে পায়। আদিত্যা জাগারুকে বলে সে যেন তার পুরো পরিবারকে ছেড়ে দেয়, কিন্তু জাগারু বলে সে তার পরিবারকে ছেড়ে দেবে একটাই শর্তে, যদি সে টুনাস্টারটি জাগারুর হাতে দিয়ে দেয়। বলি বলছিল, আদিত্যা তুমি টুনাস্টারটি জাগারুর হাতে দিয়ে দাও। আদিত্যা হাল ছাড়ে না। আদিত্যা উল্টো জাগারুকে চ্যালেঞ্জ করে বসে। জাগারুকে বলে, জাগারু তোমার গেমে আমি তোমাকেই পরাজিত করব এবং আমার পুরো পরিবারকে মুক্ত করে নিয়ে যাব, আর যদি হেরে যাই তাহলে এই টুনাস্টারটি তোমার হয়ে যাবে। এরপর আদিত্যা সেখান থেকে চলে আসে। টুনেশ্বর মহারাজ আদিত্যকে বলে, তুমি জাগারুকে জাগারুর গেমে কখনোই হারাতে পারবে না, তাকে হারানো অসম্ভব। কিন্তু আদিত্যা তো হাল ছাড়তে নারাজ। আদিত্যা সরাসরি চলে যায় জাগারুর গেম জোনে। জাগারু বলে, তুমি যদি যেত তাহলেই তুমি তোমার পরিবার এবং বাকি যেগুলো দেবটুন কয়েদি হিসেবে বন্দী আছে তাদেরকে তুমি ছাড়িয়ে নিয়ে যেতে পারবে। আদিত্যকে জাগারু আরো একটি শর্ত দিয়ে দেয় যে গেমের কোনো লেভেলেই আদিত্যা সেই টুনাস্টারটি ইউজ করতে পারবে না। তো যাই হোক, গেমে আদিত্যকে প্রথমে একটি কস্টিউম চয়েস করতে হয় এবং এরপরে ওয়েপেন চয়েস করে। এরপরেই গেম শুরু হয়ে যায়। গেমের লেভেল 1-এ আদিত্যের টাস্ক থাকে প্রিয়াকে ছাড়াতে হবে এবং টুনাসুরদের পরাজিত করতে হবে। গেমের সময় থাকে 5 মিনিট। তো টুনাসুরদেরকে মারার জন্য আদিত্যা টুন ওয়াইল্ড ওয়েস্ট নামে একটা জায়গায় চলে যায়। সেখানে গিয়ে প্রথমেই গাঞ্জাসুরকে উলি করে উড়িয়ে দেয়। তারপরে সে একটি আড্ডাখানায় চলে যায়। আড্ডাখানায় গিয়ে দেখতে পায় বাকবাকাসুর, চিনোমোটো এবং আরও অনেক চেলা চামুন্ডারা। তো প্রথমে আদিত্যা খুব মার খাচ্ছিল চিনোমোটোর কাছে, কিন্তু তারপরে আদিত্যা গুলি করে এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে এবং পয়েন্ট কালেক্ট করতে থাকে। ভেতরে সবাইকে ফিনিশ করার পরে আদিত্যা বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে দেখতে পায় দুজন বন্দি করে রেখেছে প্রিয়াকে ছাড়ানোর জন্য। সে একটি উট পাখির উপরে চড়ে প্রিয়ার দিকে আগাতে থাকে। পাশ থেকে মনিকা একটি কামান নিয়ে আসে এবং গোলা নিক্ষেপ করতে থাকে আদিত্যার উপরে। কিন্তু মজার বিষয় হলো গোলাতে ছিল চিকেন তান্দুরি। তো যাই হোক, এতে কোনো লাভই হলো না। ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আমাদের সুপার হিরো আদিত্যা। এটা দেখার পরে তো জাগারু অত্যন্ত ক্ষেপে গেল এবং আদিত্যকে আটকানোর জন্য বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করলো, যেমন ইলেকট্রনিক কাঁটাতারে বেড়া, বড় বড় উঁচু দেয়াল দিচ্ছিল যাতে আদিত্যা কোনোভাবেই বাধা টপকাতে না পারে। কিন্তু আদিত্যা সবগুলো বাধা টপকে প্রিয়াকে মুক্ত করে ছাড়লো। এভাবেই শেষ হয়ে যায় লেভেল 1। এরপরে লেভেল 2-এ এন্টার হয়। লেভেল 2-এ আদিত্যা একা ছিল না, তার সঙ্গে প্রিয়াও ছিল। তো তাদের টাস্ক ছিল এবার রাইমা এবং টুনপুরে যেসব বাকি কয়েদি ছিল তাদেরকে মুক্ত করা। লেভেল 2-এ শক্তির চেয়ে বুদ্ধির কাজই ছিল আসলে বেশি এবং লেভেল 2-এর সময় ছিল মাত্র 3 মিনিট। তো কতগুলো লোহার হ্যামার বারবার ওঠানামা করছিল এবং সেগুলোর ভেতর দিয়ে আদিত্য এবং প্রিয়াকে যেতে হবে। আদিত্য এবং প্রিয়া মিলে সবগুলো বাধা অতিক্রম করার পরে এমন একটা জায়গায় আসলো যেখানে দেখানো হলো 3টে দরজা। 3টে দরজাতেই আদিত্যের মেয়ে রাইমা ছিল, কিন্তু কোনটা আসল রাইমা এটাই তাদেরকে খুঁজে বের করতে হবে। তো প্রিয়া এখানে বুদ্ধি দিয়ে কাজ করলো এবং লেভেল 2-এর ভিলেনকে বিভ্রান্ত করে ফেললো। বিভ্রান্ত করে জেনে নিল কোনটা আসল দরজা এবং কোনটাতে রাইমা ছিল। মাত্র 4 সেকেন্ড বাকি থাকতেই রাইমাকে এবং দেবটুনদের বাকি যেসব সদস্য ছিল তাদেরকে মুক্ত করে আদিত্য এবং প্রিয়া লেভেল 3-তে এন্টার করলো। লেভেল 3-তে আদিত্যের টাস্ক ছিল জাগারুকে হত্যা করা। তো আমরা এখানে দেখতে পাই রোমান কলোসিয়ামের মতো বড় একটি স্টেডিয়াম, যার মধ্য দিয়ে আদিত্য প্রবেশ করছিল স্টেডিয়ামের ভিতরে। কিন্তু প্রিয়া এখান থেকে আলাদা হয়ে গেল। তো আদিত্য এবার একা ছিল, কিন্তু এদিকে ছিল তার সাথে দেবটুনস।
পুরো দেব টুনস তাকে উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিল এবং গোটা স্টেডিয়াম জুড়ে টুনপুরবাসী ছিল। এবার আদিত্যের সাথে ছিল টুনাসরা এবং কবির বন্দি অবস্থায় আদিত্যকে সাহস যোগাচ্ছিল। তো এর মাঝে চলে আসে 3টা ফেক জাগারু। ফেক জাগারু সবাই বলছিল আমি আসল জাগারু, আমাকে মেরে ফেলো, কিন্তু আদিত্য আসল জাগারু বুঝবে কিভাবে? ফেক জাগারুগুলোর সাথে আদিত্যের কঠিন অ্যাকশন ফাইট চলছিল, যেরকম আমরা সিনেমার শেষে দেখি। আদিত্য বুঝতে পারছিল না যে কোনটা আসল জাগারু, তাই সবগুলো জাগারুকে সে মেরে মেরে একদম কুপকাত করছিল। কিন্তু যতই তাদেরকে মারছিল তারা আবার ফিরে আসছিল এবং আদিত্যকেও তারা খুবই মারছিল। এর মাঝে কবির বলে ওঠে বাবা পাওয়ার বুস্টার নিতে হবে, তাই স্ট্যাচুর উপরে উঠে সে পাওয়ার বুস্টার নেয় এবং পাওয়ার বুস্টারের সাথে সাথেই ওখানে থাকা স্ট্যাচুটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং স্ট্যাচুটা আদিত্যকে পিষে মেরে ফেলতে চায়। আদিত্য ভয় পেয়ে মাটিতে পড়ে যায় এবং স্ট্যাচুটা আদিত্যের দিকে এগিয়ে আসতে থাকলেই আসল জাগারু হা 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 করে হাসতে হাসতে বের হয়ে আসে। আসল জাগারুকে দেখতে পেয়ে কোনো সময় নষ্ট না করে আদিত্য টুনাস্ট্রটি প্রয়োগ করে ফেললো জাগারুর উপরে এবং মুহূর্তেই জাগারু ধ্বংস হয়ে গেল। মাটির সাথে মিশে গেল সেই স্ট্যাচুটি এবং লেভেল 3ও কমপ্লিট হয়ে গেল। মুক্ত হয়ে গেল আদিত্যের ছেলে কবির। জাগারুর মরে যাওয়াতে পুরো টুনপুরবাসী এবং দেব টুনসরা আনন্দে উল্লাসে ফেটে পড়েছিল। তারা লাফালাফি করছিল, তাদের খুশি যেন কোনো কমতি ছিল না। আদিত্য জয়ী হয়ে অনেক দিন পরে কবির, রাইমা এবং প্রিয়াকে একসাথে পেয়েছিল এবং খুশিতে জড়িয়ে ধরলো। এরপর আমরা দেখতে পাই গোটা টুনপুরবাসী আনন্দ উল্লাস করছিল, হই হুল্লোড় করছিল। রাস্তায় নেমে এসে তারা আদিত্যের জয়কে উদযাপন করছিল। দেব টুনসরা আদিত্যের জয়কে স্মরণীয় করে রাখার জন্য আদিত্যের একটা স্ট্যাচু স্থাপন করলো এবং জ্ঞানদেব আদিত্যের হাতে একটা সম্মানসূচক পুরস্কার তুলে দিল। আদিত্য তীর ধনুক মেরে জাগারুর মতো একটি অবয়বকে পুড়িয়ে ফেললো এবং টুনপুরের মানুষজন নতুন করে স্বস্তি ফিরে পেল। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো আমরা এটা থেকে শিক্ষা নিতে পারি যে খারাপ কোনোদিনই জিততে পারে না, খারাপের উপরে সবসময় ভালোর জয় হয়। মুভির রিভিউটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিও এবং নতুন নতুন আরও মুভি রিভিউ পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই।